প্রিয় ছাত্রীরা, আমরা প্রথম পাঠটা আগের দিন আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় পাঠ তথা বলাই, এই বলাই নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো সরাসরি বলাই গল্প আলোচনা করার আগে আমরা অন্যান্য দিনের মতোই লেখক পরিচিতি তথা সাহিত্যিক সম্পর্কে দু চারটি কথা আলোচনা করে নেব। দেখো, লেখক তথা গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে এক বিশিষ্ট সাহিত্যিক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও তিনি কবি হিসাবেই অধিক খ্যাত, কিন্তু কবিতা ছাড়াও তার যে সমস্ত গদ্য সাহিত্য বাংলা সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে সেগুলিও একেবারে নগণ্য নয়, বা আমরা বলতে পারি কথা সাহিত্যে তার যে অবদান এক কথায় অনস্বীকার্য। তো বাংলা সাহিত্য ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সংযোজন ছোট গল্প। তো রবীন্দ্রনাথের ছোট গল্প তার যে সমস্ত প্রকাশিত হয়েছে তার মধ্যে আমরা গল্পগুচ্ছে যে গল্পগুলি পাই এর মধ্যেও বেশ কিছু ছোট গল্প রয়েছে। তার মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে বলাই। তো বলাই নিয়ে আলোচনা করার আগে আমরা খুব অল্প কথায় রবীন্দ্রনাথ একটু জেনে নেব। দেখো, রবীন্দ্রনাথ যারা আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত এসেছি, রবীন্দ্রনাথ সম্পর্কে বিশেষ কিছু বলার হয়তো প্রয়োজন হবে না, কারণ আমরা রবীন্দ্রনাথকে কম বেশি প্রত্যেকেই জানি। তো বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ এক বিশেষ যুগ হিসাবে যেন পরিচিত রয়েছে, যে কারণে বাংলা সাহিত্যের ইতিহাস যদি আমরা পাঠ করতে যাই তাহলে সেখানে দেখব রবীন্দ্র যুগ নামে একটি যুগকে আখ্যায়িত করা হয়েছে। তো কেন? কারণটা এই, রবীন্দ্রনাথ যখন বাংলা সাহিত্যের যুগ ইতিহাসে বা বলতে পারি বাংলা সাহিত্যের ক্ষেত্রে যখন পদার্পণ করছেন, সেই সময় তিনি যেন বাংলা সাহিত্যের আকাশে সূর্য সম বিরাজ করছেন, যে কারণে অন্যান্য সাহিত্যিকদের তুলনায় দেখা যাবে রবীন্দ্রনাথের সাহিত্য এতটাই তখন আমাদের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে, পাঠক বর্গকে এতটাই আপ্লুত করেছে যে একটা যুগকে আমরা রবীন্দ্র যুগ নামে আখ্যায়িত করছি। যাই হোক, রবীন্দ্রনাথের আরও একটু গুরুত্বপূর্ণ আমরা পরিচিতি যেটা না বললেই নয়, সেটা হচ্ছে নোবেল পুরস্কার 1913 সালে তিনি লাভ করেছেন। তার একটি কাব্য গীতাঞ্জলি, এর ইংরাজি অনুবাদ দি সং অফারিংস। কি বললাম? দি সং অফারিংস এর জন্য। তো এই সং অফারিংসের মধ্যে গীতাঞ্জলি নামক বাংলা কাব্যটা ছাড়াও আরও বেশ কয়েকটা কাব্যের কিছু বাছাই করা কবিতা বা গান সেখানে স্থান পেয়েছে। তো যাই হোক, এবার আর একটা বিষয় আমরা জানি হয়তো, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ এমন একজন কবি যার লেখা কবিতা বা সঙ্গীত ভারত এবং বাংলাদেশ এই দুটি দেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে। তাহলে বিষয়টা আমরা বুঝতে পারছি কবি হিসাবে তিনি কতটা মোটিভেটেড ছিলেন। তো যাই হোক, আমাদের পাঠ্য বলাই এই গল্পটা নিয়ে আমরা একটু খুব সংক্ষেপে বলে নেব। বলাই কথকের ভাইপো। ছোট থেকেই তার গাছপালার প্রতি বিশেষ প্রীতি বা আকর্ষণ বা ভালোবাসা। তো এই কারণে সে কিন্তু কোনোদিনও গাছেদেরকে কষ্ট দেয় না, অন্য কেউ কষ্ট দিলেও দিতে দেয় না, কারণ গাছেরা যেন প্রাণবন্ত সত্তা বা গাছেরা যেন তার মতোই মানুষ, এরকম ধারণা থাকে। তো এই বলাই
যখন তার কাকা তথা কথকের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাকে যখন পড়াশোনার জন্য যেতে হচ্ছে, সেখানে গিয়েও সে কিন্তু সিমলাতে গিয়েছিল, সেখানে গিয়েও সে কিন্তু তার গাছটাকে ভুলতে পারে। তাই সেখানে তাদের ওই যে গাছটি সে ওখানে দেখেছিল, যে গাছটা সম্ভবত শিমুল গাছ ছিল, সেই গাছটাকে তার একটা ছবি চেয়ে পাঠিয়েছে। কিন্তু এদিকে কাকিমা করেছে মুশকিল, কারণ তার কাকা সেই গাছটা কাটিয়ে ফেলেছে। তো এইখানে আমরা দেখব বলাইয়ের যে ব্যক্তিগত ব্যথা বেদনা যন্ত্রণা ছিল, সেই ব্যথা বেদনা যন্ত্রণা যেন পাঠকের মনকেও দোলায়িত করল। এবং যেহেতু সন্তান সম বলাইকে তার ওই প্রার্থিত গাছের চিত্র পাঠাতে সক্ষম হলেন না কথক এবং তার স্ত্রী, সেই কারণে তার স্ত্রী অর্থাৎ বলাইয়ের কাকিমা দুদিন কিছু খাওয়া দাওয়া করে, তার মানে এই কষ্টটা তাকেও বেঁধেছে। তো এই হচ্ছে মোটামুটি গল্পের মূল ব্যাপার। এবার আমরা গল্পটাকে সরাসরি পাঠ করব এবং আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ, একটু বলে নেওয়া দরকার আছে। সেটা হচ্ছে বলাই গল্পটা একটা ছোট গল্প। তো এখন ছোট গল্প নিয়ে বলতে গেলে অনেকটাই বলা যায়, তো এতটা বলতে গেলে তোমাদের সময়ও কুলাবে না, এক নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে মূল যে জায়গাটা, সেই জায়গাটা মানে অতটা কভার করা যাবে না। যাই হোক, আমাদের একদম যেটুকু না জানলে নয় সেটুকুই বলবো। ছোট গল্প হলো সেই শ্রেণীর গল্প যেটা আকারে আয়তনেও ছোট এবং একবার বসেই গল্পটা পাঠ করে ফেলা সম্ভব, এবং সর্বোপরি যার মধ্যে একটা কি বলবো অতৃপ্তির ভাব বা সমাপ্তিহীনতা বর্তমান। যেমন আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি কবিতা বর্ষযাপন, সেটা নিয়ে একটু আলোচনা করি। ওখানে কয়েকটা কথা বলা আছে, যদিও অনেক সমালোচক এটাকে মেনে নেননি পুরোপুরি সংজ্ঞা হিসাবে, তো আমাদের লেভেলে বোঝার জন্য যথেষ্ট। ওখানে কি বলছে, ওখানে ছোট গল্পের যে কথাগুলো বলা আছে সেগুলো ছোট গল্পের বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখে নিতে পারি, বা ছোট গল্পের বৈশিষ্ট্য সেগুলো মিলছে। কীরকম? ওখানে বলছে এরকম: ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। খুব গুরুত্বপূর্ণ কি বলছে? আমরা যদি এবারকে বিশ্লেষণ করি তাহলে কি দেখব? বলছে ছোট প্রাণ ছোট ব্যথা, অর্থাৎ ছোট গল্পে যাদের কথা বলা হবে তারা কেউই বিরাট উঁচু দরের কেউ নয়, একেবারে আমাদের চারপাশে ধরাছোঁয়া জীবনের যাদেরকে আমরা দেখতে পাবো সেই রকম ব্যক্তিত্ব। তারা কেউ বিরাট কিছু মহিয়সী গরিয়সী মহিয়ান গরিয়ান ব্যক্তি নয়, একেবারে সাধারণ স্তর। আবার তাদের যে ব্যথা যন্ত্রণা সেটাও একটা দেশকালব্যাপী ব্যথা বেদনা নয়, খুবই সাধারণ একটা বেদনা, কিন্তু সেটা অপরের বা অন্যান্যদের মনকে দোলা দিয়ে যায়। তো এইগুলো খুবই সাধারণ ভঙ্গিতে বর্ণনা করা থাকবে, কোনো ঘোর ঘনঘটা বা বিরাট বর্ণনার একটা ভাব সেসব থাকবে না। এবং সর্বোপরি বৈশিষ্ট্য হচ্ছে গল্পটা যখন শেষ করা হলো, অর্থাৎ গল্পটা পাঠ করা হয়ে গেছে, তখনও তোমার মনে হবে বোধহয় ঠিক ঠিক গল্পটা হলো না, কোথাও বাদ হয়ে গেছে। কেন? ওই যে বলছে অন্তরে অতৃপ্তি রবে, মনে হবে কি
ঠিক ঠিক হলো না, আর একটু যেন হলে বা এইরকমভাবে গল্পটা যদি সমাপ্ত হতো ভালো হতো। শেষ করেও মনে হবে শেষ হয়নি। এবার এই শেষ হয়নি এটা কেমন, আমরা একটা উদাহরণ দিতে পারি। দেখবে আমাদের মা, কাকিমা, ঠাকুমা এনারা বলে থাকেন, তো তোর বইটা মিল না। কোনো একটা সিনেমা হয়তো দেখবে বা কোনো যাত্রা বা এটাও যায় না কেন, দেখিয়েছে বলছে সবই ভালো কিন্তু বইটা মিল না। তার মানে তারা আশা করেছিল মিলনান্তক কিছু ঘটবে, অর্থাৎ সবাইকে যার যেখানে ঘাটতি, যার যেখানে সমস্যা, সব কিছু একটা যেন সমবেতভাবে একটা সম্মিলিত ভাব হবে, কিন্তু সেটা এই যে কিন্তু সেটা হয়নি, সেটাই ছোট গল্পের বিশিষ্ট। তার মানে ছোট গল্পে যেটা বলা রইল, পাঠক যেন আরেকটা এগিয়ে গিয়ে তার পরিসমাপ্তিটা ভাবতে পারে। ঠিক আছে, তো আমরা বলাই গল্পের মধ্যেও সেরকম বৈশিষ্ট্য দেখতে পাবো। যাই হোক, সেই জন্যই আমরা এটুকু জেনে রাখবো বলাই একটা সার্থক ছোট গল্প। দেখো, মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসে নানা পরিচ্ছেদের উপসংহারে এমন একটা কথা আছে। লোকালয়ে মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি। তাহলে মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারের মধ্যে রয়েছে। নানান পরিচ্ছেদ, দেখো আমাদের যদি জীবনটাকে আমরা দেখি, বাল্য অবস্থা থেকে বার্ধক্য পর্যন্ত বিভিন্ন যে ধাপ, এগুলো যদি আমরা একটা একটা অধ্যায় পরিচ্ছেদ দেখি, তাহলে তার উপসংহারটা হচ্ছে একদম শেষ স্তর। তার মানে এখানেও মানুষের জীবনকে নিয়ে তিনি যেন এইভাবে একটা বর্ণনা করবেন। লোকালয়ে মানুষের মধ্যে নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি, সে কথা জানা যায়। লোকালয়ে মানুষের মধ্যেও জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয়, হিংসা, ক্রোধ, লোভ, এগুলো অমানবিক আচরণ, পাশবিক আচরণ, এগুলোকে এখানে বলছে, সে কথা আমরা জানি। মানুষের মধ্যেও কিছু পাশবিক বৈশিষ্ট্য, প্রবৃত্তি রয়েছে। বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে দিয়েছে। দেখো খুব সুন্দর, মানুষ সেই যার মান সম্পর্কে খুশ আছে। আমাদের অন্তরের বিভিন্ন পাশবিক আচরণ, প্রবৃত্তি, এগুলোকে আমাদের সমকরণ করতে সহায়ক হয়েছে, আমরা হয়েছি, তবেই আমরা মানুষ হয়েছি, সেই কথাটাই বলছি। বাঘ গরুকে এক ঠোঁয়ারে দিয়েছে পুরে, বাঘ এবং গরু। ওহি নকুল, ওহি মানে সাপ, নকুল মানে হচ্ছে নেউল, তাদেরকেও এক খাঁচায় ধরে রেখেছে। যেমন রাগিনী বলি তাকে, যা আপনকার ভিতরকার সমুদয় সারে গামাগুলোকে সংগীত করে তোলে। সব সপ্তক বা সুর সপ্তক যারা গান শেখো তারা খুব ভালো করে জানো। সারে গামা পা ধা নি, আবার ঘুরে এসে গেল সা। তো এইগুলো সুর সপ্তক। তুমি যে কোনো গানের স্বরলিপি যখন করতে যাও, তোমার এগুলোকে ব্যবহার করতে হবে। তো এখানে সেটাই বলছে, রাগিনী সেটাই হবে যেখানে এই সারেগামা সবগুলো একত্রিত হয়ে থাকে। এটা আমরা জানি, গানের সব জায়গা সমান নয়, কোথাও চড়ায়, কোথাও উদ্রায়, ইত্যাদি ইত্যাদি আছে। এবং যেটা যেমন তাকে সেইভাবে আমরা গাইতে পারতাম। জাতীয় সঙ্গীত যেভাবে গাইছি সেইভাবে নিশ্চয়ই পপ গাওয়া হয় না, আবার সেইভাবে নিশ্চয়ই শ্যামাসঙ্গীত গাওয়া হয় না। তাহলে এই যে ব্যাপারগুলো, অর্থাৎ সব জায়গাতেই কিন্তু মূল সারেগামা আছে। তাহলে এই সারেগামা সুর সপ্তককে ব্যবহার করে মূল সুরটা সেখানে এসে যাচ্ছে। দেখো এবার এগুলোর নাম আছে, সা রে গা মা, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত নাম। সা হচ্ছে সরজ, রে হচ্ছে ঋষভ, গা হচ্ছে গান্ধার, ইত্যাদি এগুলোর নাম আছে। ঠিক আছে, এখানে আমরা সিম্পলি দেখতে পাবো। তারপর থেকে তাদের আর গোলমাল করবার সাধ্য থাকে না। ওই যে তুমি স্বরলিপিটা তৈরি করে নিলে, ঠিক সেভাবে সাজানো হতো, ওরা কেউ গণ্ডগোল করতে পারতো না। কিন্তু সঙ্গীতের ভিতরে এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে, চড়াই উঠায়, যেটা বলছিলাম। কোনোটাতে মধ্যম মা, কোনোটাতে কোমল গান্ধা, গায়ে কোমল অবস্থা, কোনোটাতে আবার পঞ্চম মানে বাবা। তাহলে এখানে দেখো সারেগামাপা এগুলো নিয়ে বলছি। এখানে রবীন্দ্রনাথ তথা কথক, তার সঙ্গীত জ্ঞান আমরা বুঝতে পারব। এবার দেখো, আমার ভাইপো বলায়, এতক্ষণ আমরা দেখতে পেলাম বলাইকে, কথকের ভাইপো হচ্ছে বলাই।
তার প্রকৃতিতে কেমন করে গাছপালার সুরগুলোই মূল সুরগুলোই হয়েছে দখল। সে গাছপালাকেই যেন গুরুত্ব দেয় বেশি করে। ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখা তার অভ্যাস, নড়ে চড়ে বেড়ানো নয়। পূব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায় ও সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘুমিয়ে ওঠে। ঝমঝম করে বৃষ্টি পড়ে ও সমস্ত গাছ যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ। তাহলে আমরা এক কথায় বলতে পারি, বলায় কায় মন বাক্যে শরীরে মনে সবকিছু মিলিয়ে যেন গাছপালার সঙ্গে একাত্ম করে ওঠে। দেখো, ছাদের উপর বিকেল বেলাকার রোদ্দুর পড়ে আসে, গা খুলে বেড়ায়, গায়ে রোদ লাগিয়ে নেয়। সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয়, সমস্ত আকাশ থেকে সে যেন কি সংগ্রহ করে নিচ্ছে। অর্থাৎ সে যেন, আমরা এখনকার ভাষায় বলতে পারি, চার্জ হয়ে যাচ্ছে। আমাদের মোবাইলকে চার্জ দিই, সেরকম সে যেন প্রকৃতির থেকে শক্তি আকর্ষণ করে নিজের মধ্যে প্রতিফলন করছে, বা নিজের মধ্যে সেটাকে কি বলবো আমরা, আত্মীকরণ করছে, সায়েন্সের ভাষায় বললাম আর কি। দেখো, মাঘের শেষে আমের বোল ধরে, তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তে। একটা দেশের অব্যক্ত স্মৃতিতে ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে। দেখো কত সুন্দর বর্ণনা, প্রকৃতির সঙ্গে এখানে বলয়ের আচার আচরণগুলোকে যেন মিলিয়ে দেওয়া হচ্ছে। ভরে ওঠে, তাতে একটা রং লাগে। তখন ওর একলা বসে বসে আপন মনে কথা বলতে ইচ্ছে করে। যা কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়া দাঁড়া দিয়ে বলায় ছোট্ট ছিল, বিভিন্ন গল্প বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছে। সেই সব গল্পগুলোকে কাটছাঁট করে সে যেন গল্প বলতে চায় এরকম, এবং ওই উদ্ভিদের সাথে কথা বলতে চায়। অতি পুরানো বটের কোটরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরানো পাখি, ব্যঙ্গমা ব্যঙ্গমা, তাদের গল্প। তোমরা যারা গল্প শুনেছ সেখানে দেখবে ব্যঙ্গমা ব্যঙ্গমা হচ্ছে আমাদের কাল্পনিক চরিত্র, এবং এরা ওই রাজকুমার যখন সে বেরিয়েছে, পথ চেনে না, তারা কিন্তু ব্যঙ্গমা ব্যঙ্গমীকে জিজ্ঞাসা করছে, তারা তাদেরকে পথ প্রদান করছে। এরা চরিত্রগুলো মানে সৎ এবং পরোপকারী চরিত্র। গল্প যারা পেয়েছে আমরা জানবো, রূপকথার গল্পের চরিত্র। ওই ডেবা ডেবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা বলতে পারে না। তার মানে একটাই ওর সমস্যা, কথা বেশি বলতে পারে না, খুব অল্প কথা বলে। ভালো দেখি, তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয়। তাই সে মনে মনে অনেক কিছু ভাবে, কিন্তু ব্যক্ত করতে পারে না, বলে না। ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিল। আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল বেয়ে নিচে পর্যন্ত নেমে গিয়েছে। এখন নেমে বলেনি, নেবে বলেছে। অ্যাকচুয়ালি এটা কলকাতার যে কথ্য ভাষা, সেই কথ্য ভাষাটা এখানে ব্যবহৃত হয়েছে। সেইটা দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে। ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ তা ওর মনে হয় না। ঘাসটা যে আস্তরণ হয়ে আছে ঘাসের, ওটা যে একটা স্থির চলতে পারে না, সেটা ওর মনে হয় না। ঢাল হয়ে আছে। ও কি মনে করে, দেখো, ও মনে করে ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা। তোমরা যারা বিভিন্ন পার্কে আনে বেড়াতে গেছো, বা আমাদের প্রাইমারিতেও আছে, দেখবে ওই ঢাল গড়িয়ে নামা খেলা একটা আর কি। বলাই মনে করছে ঘাসের আস্তরণটা ওই রকম, ওরা যেন অনবরত ওরকম করেই গড়িয়ে গড়িয়ে আসছে। সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠছে নিজে। গোড়াতে গোড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে সুরসুরি লাগতো আর খিলখিল করে এসে উঠতো। ঘাসের সঙ্গে সে যখন গোড়াগড়ি খাচ্ছে, ঘাসগুলো গায়ে আর এরকম লাগছে, মনে করছে যেন ওরা ওকে সুরসুরি দিচ্ছে, আর সে ভো করে আসছে, খিলখিল করে আসছে। এবার রাত্রে বৃষ্টির পরে প্রথম সকালে সামনের পাহাড়ের শিখর দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারু বনের উপরে এসে পড়ে। ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। গা ছমছম করে। এইসব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায়। দেখো, কল্পনায় যেন ওই গাছের মধ্যে সে মানুষকে দেখে। গাছটাও যেন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে একটা মানুষ,
এরকম কল্পনা করে। তাহলে বলাই নিজে তো গাছের মতোই, সে আবার গাছের ব্যথা বেদনাও বুঝতে পারে। এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখো, তারা কথা কয় না কিন্তু সমস্তই যেন জানে। তারা কথা বলছে না ঠিক, কিন্তু সব তাদের জানা আছে। তারা সব যেন অনেক কালের দাদা মশাই, এক যে ছিল রাজাদের আমলে। তার মানে সেই ঐতিহাসিক প্রাগৈতিহাসিক যুগের যেন তারা। তাহলে এখানে কেন এইরকম বললো গাছগুলো সম্পর্কে? তারও কারণ আছে। আমরা যদি একটু বাস্তবটাকে মেলানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবে। মনে করো তোমার দাদু কোনো একটা আম গাছ বা যে কোনো ফলের গাছ লাগিয়ে গেছিলেন। সেই দাদু বা তার বাবা যিনি লাগিয়ে গেছিলেন, দাদু হতে পারে, তার বাবা হতে পারে, তিনি হয়তো এখন আর বেঁচে নেই, কিন্তু তার সেই গাছ হয়ে গেছে। তাহলে এবার আমরা আরো পিছিয়ে যাই, একদম সৃষ্টির প্রথমের দিকে যে সমস্ত আমরা উদ্ভিদ পেয়েছিলাম, হয়তো সবগুলো নেই, বা তার কিছু পরে যে সমস্ত গাছ, যেমন প্রকাণ্ড গুড়িযুক্ত যে গাছ, অনেক বয়স, 100 বছর 200 বছর আরো বেশি বছর। তো এখানে সেই যে খুব পুরাতন যুগের প্রতিনিধি হিসাবে তারা, সেই প্রসঙ্গেই গল্পকার এরকম কথাটা বলেছে। এবার পরের ওর ভাবে ভোলা চোখটা কেবল যে উপরের দিকেই তা নয়। অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে, মাটির দিকে কি খুঁজে খুঁজে, বাগানে মাটির মধ্যে কিছু যেন খুঁজছে, হয়তো কিছু হারিয়ে গেছে এরকম ভাবছে। নতুন অঙ্কুরগুলো তাদের কোঁকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠছে, এই দেখে তার উৎসুককে সীমা নেই। ছোট ছোট ঘাসের অঙ্কুর বা যে কোনো চারা, ছোট গাছপালা, তার যে অঙ্কুর একটু উঠেছে, সে যেন আলোকে দেখতে পাচ্ছে, এইটা তার খুব ভালো লাগে। মানে আরো উৎসাহ, কিরকম করে করছে, উৎসুক, যে বাহ একটু এরকম করছে, বাহ কি ভালো লাগছে, এরকম। প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদের যেন জিজ্ঞাসা করে, এবং ঝুঁকে পড়ছে দিয়ে বলছে, জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করে, তারপরে তারপরে মানে ওরা যেন কিছু বলছে, সে যেন সেটা শুনতে পাচ্ছে। তারপরে কি, তারপরে কি, আবার গল্প কেউ বললে বলি, হ্যাঁ তারপরে কি বলো, ঠিক সিরিয়াস। তারা ওর চির অসমাপ্ত গল্প, খুব সুন্দর কথা। তারা ওর চির অসমাপ্ত গল্প, কখনোই শেষ নেই। যেটা আমরা বলছিলাম ছোট গল্প বিশিষ্টের মতো, ওই গল্পের যেন শেষ হচ্ছে না, অর্থাৎ তাদেরও শেষ নেই। গাছপালা তারা যেন কিছু বলতেই চলেছে, কত বলে যাচ্ছে, তার কোনো শেষ নেই। সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতা, তাদের সঙ্গে ওর কি যে একটা বয়স্ক ভাব, বয়স্ক বন্ধুত্ব, তাও কেমন করে প্রকাশ করবে। তারাও ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আপু করে, হয়তো বলে, হয়তো কেন, কারণ কথক কি করে জানলো যে ওই কথাটাই বললো, তাই কথক কল্পনা করছে হয়তো এরকম কিছু জিজ্ঞাসা করতে পারে। কি বলে, তোমার নাম কি, কিংবা হয়তো বলে তোমার মা কোথায় গেল, বলায় মনে মনে উত্তর করবে, আমার মা তো নেই। অর্থাৎ বলায় মাতৃহীন এক বালক তার কাকার কাছে রয়েছে, তাই তো। এবার দেখো, কেউ গাছের ফুল তোলে, এইটা ওর বড় বাজে। গাছের ফুল কেন ছিঁড়বে, গাছের লাগে না, গাছের ব্যথা হচ্ছে না, এরকম সে মনে করে। আর কারো কাছে ওর এই সংকোচের কোনো মানে নেই, এটাও সে বুঝেছে। আর কারো কাছে এটা কিন্তু গুরুত্ব পায় না, এই জন্য ব্যথাটা লুকোতে চেষ্টা করে। ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে আমলকি পারে, ও কিছু বলতে পারে না, সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। একটা লজ্জাবোধ, তাকে বললেই তারা হয়তো ইয়ার জীবন ঠাট্টা করবে, তাই সে কি করে, ওখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। কিন্তু কষ্টটা তো মনে রয়ে যায়। দেখো, ওর সঙ্গীরা ওকে খেপাবার জন্য বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে, গাছগুলোকে ছড়ি দিয়ে মারে। তোমরা পথের পাঁচালি যদি দেখো পড়ো, ওইখানে দেখবে, ওখানে অপু সে কিন্তু একটা ছড়ি বা বাঁকাটি নিয়ে গাছের সঙ্গে লড়াই করছে। তখন সে কিন্তু মনে মনে আমাদের পৌরাণিক চরিত্র হয়ে গেছে, কর্ণ অর্জুন। তো এখানে আমরা দেখবো ও
বলাইয়ের মধ্যে কিন্তু অন্য ভাব আছে। বলাই পছন্দ করে না কেউ গাছপালাকে এরকম করে আঘাত করবে। কেন আঘাত করবে? এটা সে ভালো দেখছে না। দেখো এটা হলো মারতে মারতে চলে, খস করে বকুল গাছের একটা ডাল ভেঙে দেয়। ওর কাঁদতে লজ্জা করে। কেন? পাচ্ছে সেটা কেউ পাগলই মনে করে। গাছটাকে মারছ, কাঁদছে, এই কি ছেলেটা বাবা এরকম, সেটার জন্য হচ্ছে। ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে। আগাছা, ধরো বাগানে আমি ফুলের ফলের ইত্যাদি যে সমস্ত গাছ লাগিয়ে রেখেছি, তার বাইরে যে ঘাসগুলো রয়েছে, ঘাস অন্যান্য লতা পাতা, ওগুলোকে তো আমরা ছিঁড়ে কেটে ফেলে দিই, তুলে দিই, নিড়ানো বলা হয়। কেন করি? কারণ সার ইত্যাদি খাবার, গোবর টোবর যেগুলো আমরা দেবো গাছের খাবার, সেগুলো ওই আগাছাগুলো খেয়ে নেয়, আমার গাছের ক্ষেত্রে ভাগে পাওয়া যায়। সেই জন্য আমরা ওগুলোকে ফেলে দিই। তাহলে গাছটা সেই পুষ্টিটা পেয়ে যাবে, গাছটা আরও চর্চর করে পাবে। এই জন্য আমরা এটা করে দেবো। তাহলে ঘাসিয়ারা কী করে গাছ কাটতে আসে? তো সেদিন ওর বিপদের দিক। কেন? ঘাসের ভিতরে ভিতরে প্রত্যক্ষ দেখে দেখে বেরিয়েছে এত লতা, বেগনি হলদে নাম হারা ফুল, অতি ছোট ছোট, মাঝে মাঝে কন্টিকারী গাছ, তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা। কত সুন্দর বর্ণনা, ফুলটাকে কত সুন্দর করে এখানে যেন তিনি পর্যবেক্ষণ করছেন। বেড়ার কাছে কাছে কোথাও বা কাল মেঘের লতা, কোথাও বা অনন্ত মূল, পাখিতে খাওয়া নিম ফলের বীজই পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে। নিম ফলের বীজ থেকে আবার নতুন অঙ্কুরোদ্গম হয়েছে, নতুন চারা হচ্ছে। কি সুন্দর তার পাতা, তার পাতাও খুব সুন্দর। সমস্ত এই নিষ্ঠুর নিড়ানি দিয়ে দিয়ে নিড়িয়ে ফেলা হয়। তারা বাগানের শৌখিন গাছ নয়, তাদের নালিশ শুনবার কেউ নেই। কত সুন্দর। এখানে বলাই যেমন এক মাতৃহীন শিশু, তার বাবার কাছে আছে, তার যেমন অভিযোগ শোনার মতো কেউ নেই, ঠিক বাগানে আমাদের যেগুলো কাঙ্ক্ষিত নয়, এরকম ঘাস লতা পাতা, তাদের কোথাও শোনার মতো কেউ নেই। তাদের আপত্তি থাকলেও তাদেরকে কেটে ছিঁড়ে ফেলে দেওয়া হয়। এটা কিন্তু বলাই ভালো লাগে, তাই এখানে বলছে তাদের নারীর শুনবার কেউ নেই। এক একদিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে, ওই ঘাসিয়ারা কি বলো না আমার ওই গাছগুলো যেন না কাটে। কাকিকে এসে বলছে, কাকি ওদিকে বলো না যেন আমার ওই ঘাসগুলো কেটে না কাটে। দেখো কত সুন্দর এখানে তার অনুভূতি, একটা শিশু গাছের সঙ্গে কিভাবে একাত্ম হয়ে উঠছে। কাকি বলে, বলাই কি যে পাগলের মতো বকিস, ও যে সব জঙ্গল, সাফ না করলে চলবে কেন? আর ওগুলো জঙ্গল, সাফ করতে হবে তো, এরকম তাকে বলছে। কিন্তু কাকি বা আমরা কাকিকে শুধু একা কেন দোষ দেব? বলাইয়ের চেয়ে অন্যান্য যারা বলাই বাদে বাকিরা কেউ তারা বলাইয়ের এই ব্যথাটা বুঝবে না। তাই বলাই কাউকে বোঝাতেও পারে না। তাই তার কাকি বোঝার ওগুলো জঙ্গল, ওগুলো কেউ রাখে, ওগুলো কাটতেই হয়। বলাই অনেক দিন থেকে বুঝতে পেরেছিল কতগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একলা। ওর চারদিকের লোকের মধ্যে, তার যেটা একটু আগে বললাম, তার কোনো সাড়া নেই। ও চারদিকের লোকেরা এটাকে নিয়ে কেউ গুরুত্বই দিবে না, এটা যা হলো তাকেই করবে। আচ্ছা, আমি আর এই পাতার এই একটা অনুচ্ছেদ করি। এই ছেলের আসল বয়স সেই কোটি বৎসর আগেকার দিনে, যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জায়গা অঙ্ক স্তর, পাঁকের স্তরের মধ্যে পৃথিবীর ভাবী অরণ্য, প্রথম যে প্রাণের সৃষ্টি সেই প্রথম বলেছে। আপনার জন্মের প্রথম কন্দন উঠিয়েছে। শিশু যেমন জন্মালে কেঁদে ওঠে, এখানে বলাইয়ের কল্পনায় যখন প্রথম প্রাণের স্পন্দন হিসাবে সেই চারা গাছ সৃষ্টি, প্রথমের দিক সমুদ্র গর্ভ থেকে জেগে ওঠার পর যখন চারা গাছ জন্মাচ্ছে, সেও যেন কন্দন উঠেছে। সেদিন পশু নেই, পাখি নেই, জীবনের কলরব নেই, চারদিকে পাথর আর পাঁক আর জল, একদম সেই খুব অতি পুরাতন স্তরে, পুরাণের যুগ বলা চলে, সেই জায়গায় চলে গেছে। কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ,
সূর্যের দিকে জোর হাত তুলে বলছে, আমি থাকবো, আমি বাঁচবো, আমি চিরপথিক, মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করবো রৌদ্রে বাদলে দিনে রাত্রে। তাহলে গাছ বলছে আমি থাকবো, আমি চিরস্থায়ী হয়েই থাকবো, মৃত্যুর পরেও মৃত্যুর মধ্য দিয়ে আমি যেন বেঁচে থাকবো। গাছের সেই রব আজও উঠছে বনে বনে, পর্বতে প্রান্তরে তাদেরই শাখায় পত্রে ধরণীর প্রাণ বলে বলে উঠছে আমি থাকবো, আমি থাকবো। অর্থাৎ গাছ থাকবে, যদি আমরা পেট না থাকি তাহলে সে আপন গতিতেই এগিয়ে চলবে। তাহলে এরকম নয় সে চিরকাল বাঁচবে, একদিন হয়তো সে মারা যাবে আপন চলবে, সেটা ঠিক, কিন্তু সে অনেক দিন বাঁচে, সে প্রসঙ্গে এখানে বলছে। বিশ্বপানের মুখ ধাত্রী এই গাছ নিরবচ্ছিন্ন কাল ধরে দুলোককে দহন করে, দুলোক মানে আকাশ। তাই কি বলতে চাইছে, বিশ্ব প্রাণ এই সমগ্র পৃথিবীকে যেন একটা প্রাণ হিসেবে কল্পনা করছে। তার মুখ ধাত্রী, ববা কথা বলতে পারে না, ধাত্রী মানে ধর্ম পৃথিবী। সে কি হচ্ছে, এই গাছ সে কথা বলতে পারছে না, এই পৃথিবীর মধ্যেই সে তার প্রাণ। তাই সে কি হচ্ছে, দুলোককে দহন করছে, আকাশকে যেন গায়ে দেওয়া হয় যেমন দুধ পাওয়ার জন্য, সে যেন আকাশকে দহন করে নিচ্ছে। পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্য প্রাণের তেজ, প্রাণের রস, প্রাণের লাবণ্য সঞ্চয় করে, আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশি আকাশে উচ্ছ্বসিত করে তোলে আমি থাকব। সেই বিশ্ব প্রাণের বাণী কেমন একরকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল, তাহলে বলাই একমাত্র এটা উপলব্ধি করতে পেরেছিল, আর কেউ পারে। আমরা তাই নিয়ে খুব হেসেছিল, বলাই যে ওই বিষয়টাকে নিয়ে গাছের সঙ্গে এরকম করে মিলে যাচ্ছে, এটা নিয়ে খুব হাসাহাসি করেছিল আর কি। এই জায়গাটাতেই একটা ব্যাপার, কারণ আমরা আমাদের বাস্তব বোধ বুদ্ধি দিয়ে কখনোই বলাইয়ের অনুভূতিটাকে উপলব্ধি করতে সক্ষম হব না। ঠিক আছে, আচ্ছা আমরা এইটুকুই আজকে রাখছি, পরের দিন আমরা বাকি অংশটা শেষ করার চেষ্টা করব। তোমরা নিজেরা একবার গল্পটা পুরোটা করে নেবে, ভালো লাগবে। ঠিক আছে, ভালো থাকবে।